দুইটা পার্সপেক্টিভ আছে। এখন একটা হচ্ছে যদি আমি রাষ্ট্রের স্টেক হোল্ডার থাকি তাহলে আমি হিসাব করব যে শিক্ষা উপদেষ্টা কী কাজ করছে, অর্থ উপদেষ্টা কী কাজ করছে। আমি যদি ভুক্তভোগীর পাশে এসে দাঁড়াই, আমি যদি শিক্ষকদের প্রতিনিধিত্ব করি, আমি তো শিক্ষকদের প্রতিনিধিত্ব করছি, জনমানুষের প্রতিনিধিত্ব করছি, আমি আসলে এটা চিনতে চাই না যে কে শিক্ষা উপদেষ্টা কে অর্থ উপদেষ্টা। আমি সবাইকে স্টেট, রাষ্ট্র এবং সরকার হিসেবে দেখে আমার কথা হচ্ছে আমি 1 বছর যাবত আন্দোলন করছি, হয় না, এটাই আমার কাছে রেজাল্ট। এই অর্থ উপদেষ্টা পারেন নাই, কিংবা অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকে আছে, নাকি শিক্ষা মন্ত্রণালয়ে আটকে আছে, শিক্ষা মন্ত্রণালয় কত দিনে পাঠালো, সব কিছুর দায় অ্যাজ এ হোল রাষ্ট্রের। এবং সেই রাষ্ট্রের শিক্ষা অংশটা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, শিক্ষা উপদেষ্টার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ে গিয়ে বসে থেকে তার প্রজ্ঞাপন পাশ করায় নিয়ে আসা। সেটা যদি তিনি করতে পারেন নাই, সে জায়গায় তারা হচ্ছে, আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। দ্বিতীয় জায়গা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরো অদ্ভুত কিছু কাজ করে। দেখেন, আগে এক সময় শিক্ষা ক্যাডারদের, যারা শিক্ষা ক্যাডার হন, একই সাথে বিসিএস দিয়ে যারা ক্যাডার হন, শিক্ষা ক্যাডারে এমনিতেই তাদের অবস্থান অনেক নিচে, এই ক্যাডারে কেউ থাকতে চান না, 2-3 বছর চাকরি করে আবার তিনি প্রশাসন ক্যাডারে যেতে চান। কেন যেতে চান? শিক্ষা ক্যাডারদের জন্য রাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা এখন অবশিষ্ট আছে, যেমন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ডিজি হন, কিংবা হচ্ছে এনটিআরসির চেয়ারম্যান হন, হ্যাঁ, তারপর হচ্ছে এনসিটিভির চেয়ারম্যান হন। কয়েক বছর আগ থেকে এনটিআরসিটাও একটা তারা আমলাদের মধ্যে নিয়ে গেলেন। এনটিআরসি চেয়ারম্যান এখন একজন জয়েন্ট সেক্রেটারি কিংবা অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে হবেন। এখন আবার হচ্ছে প্রাইমারি অধিদপ্তর, যেটা কমপ্লিটলি একটা শিক্ষকদের একটা সমস্যা, সেটাতে তারা এখন একজন আমলাকে তারা ডিজি বানিয়ে রাখছেন, মহাপরিচালক বানিয়ে রাখছেন। এখন আর তারা একটা কৌশল করছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুটোকে তারা আলাদা করে দেবেন। আলাদা করে দিয়ে, যেহেতু উচ্চ মাধ্যমিকে ক্যাডার আছে, মাধ্যমিক যেহেতু ক্যাডার নাই, এই মাধ্যমিকটাও আবার তারা আমলাদের থেকে দখল করবেন। আমার কথা হচ্ছে মন্ত্রণালয়ের তো এই ধরনের এই অধিদপ্তর কেন্দ্রিক কাজ কি, শিক্ষকদের সুযোগ সুবিধা, এই কাজগুলো করা, তাদেরকে বোঝাবুঝি করা, সেই কাজগুলো মন্ত্রণালয়, এবং আবার যে অধিদপ্তরগুলো আছে সেই অধিদপ্তরের কোনো বদলি, কোনো ধরনের অর্ডার, কোনো ধরনের কোনো পাস কিছু আপনি অধিদপ্তর বসে করতে পারবেন না। তার মানে একটা আলাদা অধিদপ্তর আপনি কেন রাখছেন? তার মানে এই যে ধরনের জটিলতা, ভাই যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের পদক্ষেপ হচ্ছে যেখানে বৈষম্য আছে সেটা নিরসন করবে। আমরা মনে করছি যে আপনি তো সংস্কারের কমিটমেন্ট দিয়ে আসছেন, শিক্ষা ক্ষেত্রে আপনি কি কমিটমেন্টটা দিলেন? আপনার তো রাষ্ট্রের পক্ষ থেকে জবাব দিতে থাকা উচিত, শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এই জবাব দিতে চাই যে এই এতগুলো আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্তটা কি? দাবিরা যদি তাদের অযৌক্তিক হয়, কিংবা তাদের দাবি পালন করতে যদি আমাদের 3 মাস সময় লাগে, তাহলে মিডিয়ার সামনে এসে জাতির উদ্দেশ্যে বলতে হবে এইটার বর্তমান অবস্থা এইটা, এই জটিলতার কারণে আমাদের এই 3 মাস সময় লাগবে, কিন্তু আমরা এই জায়গায় যেতে পারবো না। কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া, বিশেষ করে একটা গণঅভ্যুত্থানের সরকার হয়ে এই গণর কাছে, জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া এই ধরনের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করে রাখছে। আপনি যে আরেকটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে তারা কেন নির্বাচিত সরকার কিংবা দলীয় সরকারের কাছে তারা দাবি করবেন না? দলীয় সরকারের কাছে দাবি করার তো প্রশ্নই আসে না, কারণ দলীয় সরকারের কাছে আসলে তো এখানে আরো জটিলতা তৈরি হয়। দলীয় শিক্ষকরা এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করবে, দলীয় বাহিনী হামলা করার চেষ্টা করবে। তারা তো মনে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এখন আমাদের অন্তত কথাগুলো শুনবে, কথাগুলো শুনলে তো আমাদের মাথায় আসার প্রয়োজন নেই। মিডিয়া পাড়ায় চাওয়া হয়েছে রাজনীতিতে বিএনপির সাথে আপনাদের কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমাদের এই একটা খবর আমরা, হ্যাঁ, আমিও মিডিয়াতে খবরটা বেশ, যদি জোট হয়, বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনাদের পরিকল্পনা কি শিক্ষকদের নিয়ে? প্রথম কথা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপি কিংবা জামাতের সাথে আমরা জোট হওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের হয় নাই। দুইটা দলের সাথেই সেপারেটলি আমাদের জোট কেন্দ্রিক নির্বাচনী সমঝোতা, জোট কেন্দ্রিক আলাপ আলোচনা চলছে। যেহেতু গণঅভ্যুত্থানের শুধু দুইটা দল না, গণঅভ্যুত্থানের আরও যতগুলো দল আছে যেগুলোকে নর্মালি জনপরিসরে ছোট দল হিসেবে চিহ্নিত করা হয়, প্রত্যেকটা দলের সাথে আমাদের আলাপ হচ্ছে। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আগামীর রাষ্ট্রে শিক্ষক সহ প্রত্যেকটা সেক্টর নিয়ে তাদের ভাবনাটা কি এবং তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, এবং আমাদের সাথে নির্বাচনী সমঝোতা কি হবে। এই দুইটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা আগামীতে জোট করব। সেখানে যদি দেখি যে বিএনপি কোন দিকে, বিএনপি না জামাত, আমাদের এখন পর্যন্ত কারোর সাথেই মানে আমাদের কনক্লুসিভ জায়গায় যাই নাই, কারণ আমাদের আপনারা জানেন যে সামনে একটা জুলাই সনদে স্বাক্ষর আছে। আমরা এই মুহূর্তে কারোর সাথে জোট করবো আর জোটে সে বলবে যে আমাদের মতো করে জুলাই সনদে কম্প্রোমাইজ করেন, আমরা ওই জায়গায় যাবো না। আমি একটা বাক্য শেষ করি যে আমাদের যদি কোনো দল মনে করি যে তারা আগামীতে সে শিক্ষকদের সাথে বেইমানি করবে, তাদের সাথে কখনোই এনসিপি জোট করবে না। ধন্যবাদ। একটু জাহিদুল করিম কোচির কাছে একটু যেতে। জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মানিত সদস্য সচিব, যদি আমাকে শুনতে পান, যে আমরা দেখলাম নরসিংদীতে পুলিশ সুপারকে চাঁদাবাজরা যথেষ্ট মারধর করলেন এবং আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন। উত্তরাতেও দেখলাম অটো চালকরা একজন পুলিশকে হামলা করেছেন, তার
তাকে আহত করেছেন, তিনি রাগ করে বলেছেন এই চাকরি আমি আর করব না। কিন্তু চট্টগ্রামে দেখলাম সাংবাদিকদের উপর পুলিশ বেশ মারমুখী। সাংবাদিকদেরকে দেখলাম, যদি বলি পুলিশ কমিশনার এর আগে একটি মিডিয়া অটোরিকশা নিয়ে নিউজ করেছেন, তখন পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি দিয়েছেন। এরপরে ডবলমুড়ি থানায় একজন সাংবাদিককে আটকে রেখেছেন। গতকালকে যমুনা টেলিভিশনের এক দুজন সাংবাদিককে খুলশী থানায় আটকে রেখে মারধর করার ঘটনা ঘটছে। হঠাৎ করে চট্টগ্রামে সাংবাদিকদের উপর পুলিশ এত মারমুখী হয়ে গেল কেন? আপনি এই ঘটনাকে আপনার অবশ্যই আমাকে নিন্দা জানাতে হবে, কারণ পুলিশ রাষ্ট্রের পুলিশ, জনগণের টাকায় এই পুলিশ চলছে। পুলিশের উচিত হবে যে এই গণ অভ্যুত্থানের পরে যে পুলিশ আমরা আশা করি সেই পুলিশ হবে জনগণ বান্ধব হওয়া উচিত ছিল। কিন্তু গতকালের ঘটনা আমাকে খুব উদ্বিগ্ন করেছে। আমি তো এবং নরসিংদী এবং অন্যান্য জায়গায় যেগুলো ঘটনা পুলিশের উপর আক্রমণ, আমি মনে করি এইসব ধরনের উচ্ছৃঙ্খলতা ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কোনো অবস্থাতেই পুলিশের উপরে হামলা করুক আমরা সেখানে তো পুলিশকে কঠোর হতে দেখি নাই। সেখানে যেখানে এসপির উপর হামলা হয়েছে, একজন অটো রিক্সা চালক পুলিশকে মেরেছে, এইসব পুলিশের বড় ফোর্স গিয়ে সেখানে তো আমরা কঠোরতা দেখলাম না। সাংবাদিকদের উপর চট্টগ্রামে এরকম কঠোর হয়ে গেল কেন পুলিশ? হঠাৎ করে কেন হলো এটা তো বোঝে বোধগম্য না। এর আগে কয়েকটা ঘটনা হচ্ছে, আমি সেখানে গিয়ে চেষ্টা করেছি প্রেস ক্লাবের সদস্য হিসেবে সাংবাদিকদের শান্ত করার জন্য, মিটমাট করার জন্য, কিন্তু অনেকটা মিটমাট হয়ে গেছে। কিন্তু গতকালকের যে ঘটনা, আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আপনি তো একবার সবচেয়ে বড় সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের একজন সদস্য সচিব এবং সবচেয়ে বড় নেতা চট্টগ্রাম প্রেস ক্লাবের, আপনার ভূমিকা কি? আপনি বা পুলিশের সাথে কাদের সাথে কথা বলেছেন? এইসব কেন পুলিশ এভাবে সাংবাদিকদের উপর মারমুখী হচ্ছেন? আমরা আজকে পুলিশের যে উর্ধ্বতন পুলিশ কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। আমরা বারবার বলেছি যে পুলিশের ভূমিকা অত্যন্ত, এবং চিটাঙ্গে আমি বলি এর আগে এ ধরনের ঘটনা খুব হয়ে গেছে। আমি মনে করি পুলিশ প্রশাসনকে এভাবে দৃঢ় অর্থে পদক্ষেপ নিতে হবে যে এটার জন্য যেই পুলিশ কর্মকর্তা যারাই দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। কারণ পুলিশকে এবং ট্রেনিং দেওয়া উচিত যে পুলিশকে জনগণের বন্ধু হিসাবে। আমরা দেখেছি আপনার লন্ডন, আমেরিকায় যেসব কাজগুলো হচ্ছে, পুলিশের ভূমিকা কি, আমাদের বাংলাদেশের পুলিশ অফিসারদেরকেও সে ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি অনুরোধ করব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যেন এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেন।